বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দেশ, একটি উদীয়মান পরাশক্তি এবং গ্লোবাল ইকোনমির সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন হওয়া সত্ত্বেও আজও কেন পৃথিবীর সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের। এমন একটা দেশ যা টেকনোলজি থেকে স্পেস, ডেমোক্রেসি থেকে ডিপ্লোমেসি, প্রতিটি ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। কিন্তু যখন বৈশ্বিক বড় সিদ্ধান্তের কথা আসে, তখন আজও সেই টেবিলে ভারতের কোনো স্থায়ী জায়গা নেই। এখন প্রশ্ন ওঠে, কেন? কেন এমন কিছু দেশ যাদের অর্থনীতি ভারতের চেয়েও অনেক ছোট, যাদের জনসংখ্যা ভারতের একটি রাজ্যের সমানও নয়, তারাও আজ পুরো পৃথিবীর সিদ্ধান্তে ভেটো দিতে পারে, আর ভারত শুধু চেয়ে চেয়ে দেখে? বন্ধুরা, এই লড়াইটা শুধু ক্ষমতার নয়, এই লড়াইটা হলো একটি পুরনো ঘুণে ধরা সিস্টেম আর বদলে যাওয়া একবিংশ শতাব্দীর আধুনিক পৃথিবীর সংঘাত। আজ আমরা 1945 সালে বোনা এমন এক আন্তর্জাতিক চক্রবাহকে ডিকোড করব, যেখানে মাত্র 5টি দেশ ঠিক করে যে পৃথিবী কিভাবে চলবে, কাকে ভিটো দিতে হবে, কোনটাকে ন্যায় বলতে হবে, কোনটাকে অন্যায় বলতে হবে, কোনটাকে সিদ্ধান্ত নিতে হবে আর কোন সিদ্ধান্তকে ছুঁড়ে ফেলতে হবে। হ্যাঁ, আর বাকি যে 188টি দেশ আছে, শুধু তারা হাততালি দেওয়ার জন্য বসে থাকে। আপনারা একদম ঠিক শুনেছেন, সেই দেশের তালিকায় ভারতও আছে। পুরো গণিতটা বুঝতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন বন্ধুরা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা সংক্ষেপে যেটাকে বলা হয় ইউএনএসসি, এর বর্তমান কাঠামো কোনো পবিত্র বা চিরন্তন ব্যবস্থা নয়। যদি এর ব্যবস্থার কথা বলি, তাহলে আজকের দিনে ভারতের আইনি ব্যবস্থার যে বিচার আর বর্তমান সময়ে ইউএনএসসির বিচার ব্যবস্থা সেম একই রকম। কেন? কেননা ইউএনএসসিতে বিচার তাদেরই হয়, তারাই পায়, তারাই চালায়, তাদেরই জয় হয়। যেখানে যে 5টি দেশ ভিটোধারী বা ভিটো ক্ষমতা নিয়ে বসে আছে, আর বর্তমান সময়ে ভারতের আইন ব্যবস্থায় সঠিক বিচার বা আইন তাদের উপরে লাগু হয় যাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে। যাই হোক, এটি ছিল সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ীদের নিজেদের মধ্যে করা একটি রফাদফা। 1945 সালে বিশ্ব যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তখন আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেন, এই 5টি দেশ মিলে নিজেদের স্থায়ী সদস্য বা P5 ঘোষণা করে আর নিজেদের হাতে তুলে নেয় এমন এক চাবি যাকে আমরা বলি ভেটো পাওয়ার। যদিও এই পাওয়ার কিন্তু ভারতের হাতেও এসেছিল, কিন্তু ভারত দয়া বা আধিক্যতা দেখিয়ে সেই পাওয়ারকে তুলে দিয়েছিল চীনের হাতে, যার পরিণতি ফল সমস্ত ভারতবাসীকে আজ ভোগান্তি হতে হচ্ছে। যেটাই হোক, 80 বছর আগের সেই দুনিয়া আলাদা ছিল, শক্তির ভারসাম্য আলাদা ছিল, কিন্তু আজ আমরা একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে দাঁড়িয়ে আছি। আজকের পৃথিবী সম্পূর্ণ মাল্টিপোলার বা বহুমুখী, যেখানে একাধিক নতুন শক্তি নিজেদের প্রভাব নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। আজকের ভারতকে বলা হয় ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড। কোভিড মহামারীর সময় ভারত শুধু নিজেদের নাগরিকদের নয়, বিশ্বের শতাধিক দেশে ভ্যাকসিন সরবরাহ করে এক অভূতপূর্ব বৈশ্বিক দায়িত্ব পালন করেছে। গ্লোবাল সাপ্লাই চেন, আইটি সার্ভিস কিংবা ম্যানুফ্যাকচারিং, প্রতিটা সেক্টরে ভারতের ভূমিকা আজ অপরিহার্য। শুধু তাই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য পাঠানো দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। তাহলে প্রশ্নটাও খুব সোজা, অবদান যদি ভারতবর্ষের এত বড় হয় বা থেকে থাকে, তবে প্রতিনিধিত্বে কেন এই বৈষম্য? আজ আসল প্রশ্ন এটা নয় যে ভারত কেন সিট বা ভেটো পাচ্ছে না। আসল প্রশ্ন হলো, ইউএনএসসি কি আদৌ আজকের বাস্তবতাকে প্রতিফলিত করে, নাকি এটি একটি এক্সপায়ার হয়ে যাওয়া পুরনো সিস্টেমের জোর করে বাঁচিয়ে রাখার জেদ? দেখুন, নিরাপত্তা পরিষদের সবচেয়ে বড় আর বিতর্কিত ক্ষমতার নাম হলো এই ভেটো পাওয়ার। এর মানে হলো, বিশ্বের বাকি সব দেশ যদি কোনো প্রস্তাবে পক্ষ হয়ে থাকে, তবুও এই P5 দেশের যে কোনো একটি দেশ চাইলে 1 সেকেন্ডে বা 1 তুড়িতে সেই সিদ্ধান্তকে বদলে দিতে পারে বা আটকে দিতে পারে। আমরা বহুবার দেখেছি, বড় বড় আন্তর্জাতিক সংকটের সময় জাতিসংঘ কোনো কার্যকর পদক্ষেপ নিতেই পারেনি, কারণ কোনো না কোনো স্থায়ী সদস্য দেশ নিজের স্বার্থে ভেটো মারিয়ে বা ভেটো লাগিয়ে সেটাকে স্টপ করে দিয়েছে। P5 দেশগুলো শুধু নিজের ক্ষমতা ধরে রাখতে চায় না, তারা এটাও নিশ্চিত করতে চায় যাতে কোনো নতুন খেলোয়াড় তাদের সমকক্ষ হতে না পারে।
যদি ভারত স্থায়ী আসন পায় তবে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে, যা বর্তমান পরাশক্তিদের অস্তিত্বের কারণ। কিন্তু এই অরণ অবস্থার কারণে খোদ জাতিসংঘের গ্রহণযোগ্যতা আজ সংকটে। যদি একটি সংস্থা পৃথিবীর বর্তমান বাস্তবতাকে সম্মান করে তবে ধীরে ধীরে তার প্রাসঙ্গিকতা সম্পূর্ণ বিলুপ্ত বা হারিয়ে যাবে। আর ঠিক এই কারণে আজ বিশ্বের দেশগুলো জাতিসংঘের বিকল্প মঞ্চ খুঁজতে ব্যস্ত। G20, ব্রিক্স, কোয়াড, SCO এইরকম স্ট্রং আর এই জোটগুলোর গুরুত্ব কিন্তু এখন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘ যদি নিজেকে না বদলায় তবে আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে, যা বিশ্বশান্তির জন্য এক মারাত্মক সংকেত। এই অচল ব্যবস্থা ভাঙতে ভারতের সাম্প্রতিক এমন এক কূটনৈতিক চাল চলেছে যা P5 দেশগুলোর অজুহাতকে এক ধাক্কায় ধূলিসাৎ করে দিয়েছে। P5 দেশগুলো সবসময় একটা ন্যারেটিভ তৈরি করত যে নতুন দেশকে ভেটো পাওয়ার দিলে নিরাপত্তা পরিষদ সম্পূর্ণ প্যারালাইজ বা অচল হয়ে যাবে। যত বেশি ভেটো তত বেশি ডেডলক। এই বাহানা চিরতরে বন্ধ করতে ভারত এবং তার সহযোগী G4 গ্রুপ, যার মধ্যে রয়েছে জাপান, জার্মানি ও ব্রাজিল, জাতিসংঘের টেবিলে একটি ঐতিহাসিক প্রস্তাব রেখেছে। ভারত স্পষ্ট করে জানিয়েছে, আমাদের প্রথমে স্থায়ী সদস্যপদ দিন। আমরা বিশ্বের স্বার্থে প্রথম 15 বছর ভেটো পাওয়ার ব্যবহার না করতে বা এটি স্থগিত রাখতে রাজি আছি। এটি কোনো আবেগপূর্ণ দাবি নয়, বরং এটা হলো এক হার্ডকোর স্ট্র্যাটেজিক নেগোসিয়েশন। ভারত বিশ্বকে বার্তা দিয়েছে, আমাদের প্রথম লক্ষ্য হলো গ্লোবাল রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্বের ত্রুটিকে দূর করা। এই কূটনৈতিক ব্রহ্মাস্ত্রের পর P5 দেশগুলোর কাছে ভারতের আটকে রাখার আর কোনো যৌক্তিক অজুহাত অবশিষ্ট নেই। ভারত প্রমাণ করেছে যে সে দায়িত্ব নিতে প্রস্তুত, জেদ করতে নয়। তবে আপনারা যদি ভেবে থাকেন ভারতের রাস্তায় একমাত্র বাধা P5 দেশের ভেটো, তাহলে আপনারা মস্ত বড় ভুল করছেন। আসলে ব্লকিং মেশিন লুকিয়ে রয়েছে তো পর্দার আড়ালে এক অদ্ভুত গ্রুপে, যার নাম শুনলে মনে হবে অত্যন্ত সাধারণ, কিন্তু এর কাজ অত্যন্ত ডেডলি। কূটনীতির দুনিয়ায় একে বলা হয় ইউনাইটিং ফর কনসেনসাস, কিন্তু এর আসল পরিচয় হলো দি কফি ক্লাব। এই কফি ক্লাবের মূল এজেন্ডা একটাই, যেসব দেশ নতুন করে পরাশক্তি হয়ে উঠেছে তাদের পা টেনে ধরা। ইউএনএসসি সংস্কারের জন্য শুধু P5 এর সম্মতি যথেষ্ট নয়, জাতিসংঘের সাধারণ পরিষদে UN অ্যাসেম্বলি 2/3 ভোটের প্রয়োজন হয়। আর এখানে এই কফি ক্লাব নিজেদের খেল দেখায়। এই ক্লাবের নোংরা রাজনীতিটা একটু গভীরভাবে বুঝুন। কফি ক্লাবের প্রথম সারির মেম্বাররা হলো পাকিস্তান। পাকিস্তান কোনো অবস্থাতেই চায় না ভারতীয় স্থায়ী আসন পাক, কারণ এতে ভারতের গ্লোবাল পজিশন এতটাই উঁচুতে চলে যাবে যে পাকিস্তানের কৌশলগত গুরুত্ব শূন্য হয়ে যাবে। এককভাবে ইউরোপ, ইতালি, স্পেন কার বিরুদ্ধে দাঁড়িয়েছে? জার্মানির বিরুদ্ধে, কারণ জার্মানি স্থায়ী সিট পেলে ইউরোপে তার দাপট আর বেড়ে যাবে, যা ইতালি, স্পেন মেনে নিতে পারছে না। এশিয়ায় দক্ষিণ কোরিয়া তার ঐতিহাসিক শত্রুর জেরে জাপানের স্থায়ী আসন ঘোর বিরোধী। এবার ল্যাটিন আমেরিকায় আর্জেন্টিনা আর মেক্সিকো চায় না যে ব্রাজিল ওই অঞ্চলে একমাত্র সুপার পাওয়ার হয়ে উঠুক। অর্থাৎ যে দেশই তার প্রতিবেশীর উন্নতিতে হিংসা করে বা নিজের অঞ্চলে কাউকে শক্তিশালী দেখতে চায় না, তারাই এই কফি ক্লাবের সদস্য। তারা দাবি করে স্থায়ী সিট না বাড়িয়ে কেবল অস্থায়ী সিটের সংখ্যা বাড়ানো হোক। এবার আসা যাক এই পুরো খেলার মাস্টারমাইন্ডের কথাই। চীন এবং পাকিস্তানের সেই গোপন কূটনৈতিক ফাঁদ, যা ভারতকে দশকের পর দশক ধরে আটকে রেখেছে। চীনের কূটনীতি সবসময় ডাবল স্পিক বা দ্বিমুখী নীতির উপর চলে। প্রকাশ্যে চীন সবসময় বলবে যে তারা উন্নয়নশীল দেশ আর গ্লোবাল সাউথের বড় ভূমিকায় সমর্থক, কিন্তু ঠিক তারপরেই তারা একটি বিশেষ শব্দ জুড়ে দেয়, কনসেনসাস বা আমসহমতি। এই আমসহমতি শব্দটাই হলো চীনের সবচেয়ে বড় ফাঁদ। এর প্র্যাকটিক্যাল মানে হলো যতক্ষণ না পাকিস্তানের পুরো কফি ক্লাব ভারতের নামে রাজি হচ্ছে ততক্ষণ কোনো সংস্কার হবে না। চীন খুব ভালো করে জানে পাকিস্তান কোনোদিন ভারতের পক্ষে সই করবে না। চীন নিজেও সামনে না আসে পাকিস্তানকে ঢাল হিসাবে ব্যবহার করে, আর এর পেছনে থেকে ভেটোর ভয় দেখায়। একইভাবে ফ্রান্স, ব্রিটেনের মতো দেশগুলো যখন ভারতকে প্রকাশ্যে সমর্থন করে তখনও কোনো অলৌকিক পরিবর্তন ঘটে না, কারণ তারাও জানে এই জটিল ভোটিং ম্যাথমেটিক্স আর আঞ্চলিক শত্রুতার জালকে চট করে কাটা সম্ভব নয়। এটি এমন এক আন্তর্জাতিক লক ইন সিস্টেম যার চাবি খোদ সিস্টেমের ভেতরে লক ইন হয়ে রয়েছে। কিন্তু বন্ধুরা, 1945 সালের পর পৃথিবীর আজ অনেক দূরে এগিয়ে গেছে। ভারতকে ছাড়া একবিংশ শতাব্দীর গ্লোবাল অর্ডার সম্পূর্ণ অর্থহীন আর অচল। ভারত যেভাবে G20 সফল নেতৃত্ব দিয়েছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তৈরি করেছে, তা প্রমাণ করে যে ভারত আজ শুধু নিয়ম মেনে চলার দেশ নয়, ভারত আজ আন্তর্জাতিক নিয়ম তৈরি করার দেশ হয়ে উঠেছে।
জাতিসংঘে যদি নিজেকে সময়ের সাথে না বদলায় তবে একদিন এই সংস্থাও ভেঙে পড়বে এবং বিশ্ব এক চরম বিশৃঙ্খলার যুদ্ধের দিকে এগিয়ে যাবে। পৃথিবীর এই পাওয়ার গেম এবং ভারতের এই অমানবীয় দাবি নিয়ে আপনার কি মতামত? ভারতকে কি দ্রুত স্থায়ী আসন দেওয়া উচিত, নাকি জাতিসংঘের দিন এবার শেষ করা উচিত? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখে জানান যে ভারতের কি এখনও জাতিসংঘে যুক্ত থাকা উচিত এই ভেটো পাওয়ার জন্য, না এটাকে ভেঙে দিয়ে বেরিয়ে এসে নতুন করে আমাদের সহযোগী দেশদের নিয়ে একটা নতুন সংগঠন তৈরি করা উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি এবং বিশ্ব রাজনীতির ইনসাইড স্টোরি জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।